গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাডভার্ব নিয়ে, আর আজকের এই ক্লাসে আমি আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনটা পার্টস অফ স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট এবং মোস্ট কনফিউজিং একটি পার্ট আমি বলতে পারি। তো ওই প্রিপোজিশনটাকে আজকের এই ক্লাসে আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। তো প্রিপোজিশন এই শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে কি হয় যে প্রি প্লাস পজিশন, POSITION পজিশন, প্রি প্লাস পজিশন। প্রি মানে কি আগে বা পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তাহলে কি দাঁড়ালো অর্থ? প্রিপোজিশন মানে আগে অবস্থান বা পূর্বে অবস্থান, অর্থাৎ আগে বসে। প্রিপোজিশনগুলো কোথায় বসে? আগে বসে। এখন প্রশ্ন হলো যে কার আগে বসে, কার পূর্বে এই প্রিপোজিশনগুলো বসে? কোনো নাউন বা প্রনাউনের আগে এই প্রিপোজিশনগুলো বসে। কেন এই নাউন বা প্রনাউনের আগে প্রিপোজিশনগুলো আমরা বসাই? যে ওই নাউন বা প্রনাউনের আগে প্রিপোজিশনগুলো বসে উক্ত নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্বন্ধ বা সম্পর্ক, আমরা বলতে পারি সম্পর্ক তৈরি করে দেয়। এটাই হলো প্রিপোজিশনের কাজ, যে নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে উক্ত নাউন বা প্রনাউনের যে সম্বন্ধ বা সম্পর্ক তৈরি করে দেয়। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন I am a স্টুডেন্ট, STUDENT, I am a স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যদি বলি আমি কুচিলা এমই স্কুলের একজন ছাত্র, তাহলে আমি কি লিখব? যে I am a স্টুডেন্ট কুচিলা KMEI, I am a স্টুডেন্ট কুচিলা এমই স্কুল। হলো? হয় নাই। কেন হয় নাই? যে I am a স্টুডেন্ট, আমি ছাত্র কুচিলা এমই স্কুল, ওইখানে আমরা দেখলাম যে ওই পার্টের সাথে ওই যে নাউন কুচিলা এমই স্কুল, এটা একটা নাউন, ওই পার্টের সাথে ওই পার্টের যে সম্বন্ধ, যে সম্পর্ক, ওটা তৈরি হয় নাই। কেন হয় নাই? যে ওইখানে আমরা প্রিপোজিশন বসাই নাই। যদি আমি একটি অফ প্রিপোজিশন লাগিয়ে দেই তখন কি হয়? যে I am a স্টুডেন্ট, আমি একজন STUDENT স্টুডেন্ট, I am a স্টুডেন্ট অফ কুচিলা এমই। এই প্রিপোজিশন বসানোর ফলে কি হয়েছে? যে আমি ছাত্র, কোথাকার ছাত্র? কুচিলা এমই স্কুলের। ওই যে নাউনের সাথে যে সম্পর্ক, যে সম্বন্ধ, এই সম্বন্ধটা তৈরি করে দিয়েছে এই অফ প্রিপোজিশনটি। তাহলে আমরা বুঝলাম যে প্রিপোজিশনটা নাউন বা প্রনাউনের আগে বসাতে হয়। কেন বসাতে হয়? যে এই ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সাথে তৈরি করার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করি। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রিপোজিশনের যে ডেফিনিশন, এই ডেফিনিশনটা আমরা একটু দেখে নেই। প্রিপোজিশন তার বাংলা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। যেহেতু সম্বন্ধ তৈরি করে, সম্পর্ক তৈরি করে, রিলেশন মেকার আমরা বলতে পারি, যে রিলেশনটা তৈরি করে, তো এই জন্য সম্বন্ধসূচক অব্যয়। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া, কোথায় বসে? নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দেয়। কোনো নাউন বা প্রনাউনের আগে বসে ওই নাউন বা প্রনাউনকে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সাথে বা অন্য পার্টের সাথে সম্বন্ধ তৈরি করে দেয়, তাকে আমরা প্রিপোজিশন বলি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন কি। যদি আমরা আরও একটি এক্সাম্পল দেখি, যেমন the book is on the table, 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 the book is on the table, বইটি টেবিলের উপরে আছে। তাহলে ওইখানে অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, অনটা প্রিপোজিশন। দি বুক, বুকটা একটি নাউন, টেবিলটা একটি নাউন। তো বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে। বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে দিয়েছে এই অন প্রিপোজিশনটি। যদি অন প্রিপোজিশনটা না বসাতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে বইটা কোথায় আছে, টেবিলের নিচে আছে না উপরে আছে
কোথায় আছে সেটা আমরা উপলব্ধি করতে পারতাম না। তো এই প্রিপোজিশনটা আমাদেরকে কি করে, যে ওই নাউনের সাথে বাক্যের অন্য কোনো পার্টের যে সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে দেয় তাকে প্রিপোজিশন বলে। ঠিক আছে, তো ওই সংজ্ঞাটাও আমি মুছে নিচ্ছি। আর প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা জিনিস জেনে নেই একটু শর্টকাটে, যে প্রিপোজিশন কী কী টাইপের প্রিপোজিশন রয়েছে। টাইপস অফ প্রিপোজিশন, TYPES, টাইপস অফ, PREPOSITIONS, প্রিপোজিশনস। টাইপস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের কি কি টাইপ রয়েছে আমরা একটু দেখে নিই। প্রিপোজিশনস আর মেইনলি 5 টাইপস। ফার্স্ট ধরনের প্রিপোজিশন আছে নাম্বার 1, এই আমরা দেখব সিম্পল, SIMPLE, সিম্পল প্রিপোজিশন, PRE, simple preposition. Number 2, double, DOUBLE, double preposition. Double preposition. Number 3, compound, COMPOUND, compound preposition. আর নাম্বার 4 হলো আমরা পার্টিসিপল প্রিপোজিশন, PARTICIPLE, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। আর নাম্বার 5 হলো ফ্রেজ প্রিপোজিশন, PHRASE, ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনস আর মেইনলি 5 টাইপস। যেমন সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কি, নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে সিম্পল প্রিপোজিশন মানে হলো যে সিম্পল ওয়ার্ডের যে প্রিপোজিশনগুলো হয়, যেমন আছে এট আছে, ইন আছে, ওন আছে, বাই আছে, উইথ আছে, এটসেট্রা, হ্যাঁ, আরও আছে। তো এই সিম্পল ওয়ার্ডের যে প্রিপোজিশনগুলো আছে ওইগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে, যে এট, ইন, ওন, বাই, উইথ, এটসেট্রা। আর ডাবল প্রিপোজিশন আছে, যে দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে যদি কোনো প্রিপোজিশন হয়, যেমন ইন এবং টু মিলে কি হয়, ইনটু একটি প্রিপোজিশন, অনটু, আপ টু, উইদিন, WITHIN, উইদিন, উইথ এবং ইন মিলে উইদিন, আপ এবং টু মিলে আপ টু, অন এবং টু মিলে অন টু, ইনটু, এগুলা। আর কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলা, যে কোনো ওয়ার্ডের আগে প্রিফিক্স বসে যে প্রিপোজিশনগুলো হয়, যেমন অ্যালং, ALONG, অ্যালং। প্রিফিক্স কোনগুলা, যে ওয়ার্ডের আগে কোনো একটি ওয়ার্ডের আগে কোনো একটি শব্দ বা শব্দের অংশ যদি আমরা যুক্ত করি তখন তাদেরকে প্রিফিক্স বলে। যেমন লংয়ের সাথে অ্যালং, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট আছে, অ্যালং আছে, অ্যাবাউট আছে, বিহাইন্ড আছে, BEHIND, বিহাইন্ড আছে, বিটুইন আছে, এটসেট্রা, এগুলা। যেমন আউটের আগে এবি যুক্ত হয়ে অ্যাবাউট হয়েছে, বি লেগে বিহাইন্ড হয়েছে। তো ওইগুলো হলো যে কম্পাউন্ড প্রিপোজিশন। আর পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলা, পার্টিসিপল আমরা জানি যে বার্বের যে ক্লাসিফিকেশন রয়েছে, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট বার্ব আছে। বার্বের ক্লাসিফিকেশন দেখলে আমরা বুঝতে পারবো যে এই নন ফাইনাইট বার্বের মধ্যে আবার আছে পার্টিসিপল আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, এগুলো আছে। তো পার্টিসিপল কোনগুলা, যে বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আবার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আছে। পাস্ট পার্টিসিপল বার্বের সাথে ডি বা ইডি এগুলো যুক্ত হয়।
তো ঠিক আছে, যে প্রিপোজিশনগুলোতে আইএনজি যুক্ত থাকে, যেমন ডিউরিং, কনসিডারিং, DURING, ডিউরিং, কনসিডারিং, ডিউরিং, কনসিডারিং, রিগার্ডিং, REGARDING, রিগার্ডিং আছে এইগুলা। আর এরপর আছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনগুলো কি আমরা জানি যে ফ্রেজ কীভাবে গঠিত হয়, যে যেখানে একাধিক ওয়ার্ড থাকে, একাধিক ওয়ার্ড যুক্ত থাকে, আর যুক্ত হয়ে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বলতে পারি। যে ইন ফ্রন্ট অফ, ইন FRONT, ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, বিকজ অফ, BECAUSE, বিকজ অফ, ইন ফ্রন্ট অফ, বিকজ অফ, এগুলা যে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা আগে যেরকম পেয়েছি। নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, ভার্ব ফ্রেজ আছে, অ্যাডভার্ব ফ্রেজ আছে। তো ওই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলা, যেখানে একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে যে প্রিপোজিশনগুলা হয় বা আমরা পাই, ওইগুলাকে এই ফ্রেজ প্রিপোজিশন বলে। তো আমরা টাইপটা জানলাম, কী কী টাইপের প্রিপোজিশন রয়েছে, ওই টাইপসগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিলাম। এরপর এখন আমরা জানব যে ওই প্রিপোজিশনগুলার ব্যবহার, মেইনলি হচ্ছে প্রিপোজিশনগুলার ব্যবহার, কোন জায়গায়, কোন সিচুয়েশনে আমরা কোন প্রিপোজিশনটাকে বসাতে হয়, এগুলো সম্বন্ধে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, এখন আমরা এই প্রিপোজিশনগুলোকে একটি সার্কুলের মাধ্যমে সহজ করে বোঝার চেষ্টা করব। এই একটি সার্কেল আমি এঁকে নিলাম। আর আমরা জানি যে অন, ওভার, অ্যাভাব, অন, ওভার আর অ্যাভাব, মানে এই তিনটি, অন মানে উপরে, ওভার মানে উপরে, আর অ্যাভাব অর্থও উপরে। তাহলে আমরা কোন সময়, কোন সিচুয়েশনে অন, উপর অর্থে অনকে ব্যবহার করব, কোন সিচুয়েশনে ওভারকে ব্যবহার করব, আর কোন সিচুয়েশনে আমরা অ্যাভাবকে ব্যবহার করব, আমরা একটু জেনে নেই। যদি কোনো কিছুর উপর, কোনো বস্তুর উপর বা কোনো কিছুর উপর কোনো কিছু লেগে থাকে, যেমন এই আমার হাতের উপর এই ডাস্টারটি এই লেগে আছে, তো এইরকম সিচুয়েশনে আমরা উপর অর্থে, যেমন যার ডাস্টারটি আমার হাতের উপরে আছে, তো ওই রকম সিচুয়েশনে আমরা উপর অর্থে অন ব্যবহার করি, অন প্রিপোজিশন বসাই। তাহলে যে আমরা জানবো যে কোনো কিছুর ঠিক উপরে, অর্থাৎ লেগে থাকে, লেগে থাকা যদি বোঝায়, তাহলে আমরা অন ব্যবহার করব। যেমন দি ডাস্টার ইজ অন মাই হ্যান্ড, দি ডাস্টার ইজ অন মাই হ্যান্ড, দি ডাস্টার ইজ ড্যাশ মাই হেড, ওভার বসবে না অন, ও অ্যাভাব বসবে না ও অন বসবে। দি ডাস্টার ইজ অন মাই হ্যান্ড, তখন আমরা লিখবো যে ডাস্টার ইজ অন মাই হ্যান্ড। এবং দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। নিশ্চয়ই যে বইটি টেবিলের উপরে এই কোনো দূরত্ব ওইখানে থাকবে না, ঠিক আছে। আর যেমন ওভার, OVE, আর ওভার মানে উপরে, আর অ্যাভাব, AVOVE, অ্যাভাব মানেও উপরে। তাহলে কোন সময় আমরা এই ওভার এবং কোন সময় আমরা অ্যাভাবকে ব্যবহার করব, আমরা একটু দেখে নেই। যেমন ওভার, কোনো কিছুর উপরে, সেখানে দূরত্ব থাকবে, লেগে থাকা বোঝাবে না, কোনো কিছুর ঠিক উপরে, এক্স্যাক্টলি উপরে যদি বোঝায়, যেমন আমার হাতের এক্স্যাক্টলি উপরে এই ডাস্টারটি আছে, তাহলে এরকম সিচুয়েশনে আমরা এই ওভার ব্যবহার করতে পারি। যেমন দি ডাস্টার ইজ ওভার মাই হ্যান্ড, বা আমরা বলতে পারি দি ফ্যান ইজ ওভার মাই হেড, দি ফ্যান ইজ ওভার মাই হেড। যেমন এই ডাস্টারটি আমার হাতের উপরে আছে, এই এরকম উপরে, এক্স্যাক্টলি উপরে, যদি
এই ডাস্টারটি এরকম উপরে থাকে যে আমার হাত এখানে আর ডাস্টারটা এইখানে, তখন আমরা আর ওভার ব্যবহার করতে পারবো না। এক্স্যাক্টলি উপরে যদি হয় যে আর ওইখানে যদি দূরত্ব থাকে হাইডের সেন্সে হাইড ওয়াইজ উপর আর কি, তো ওই রকম সিচুয়েশনে আমরা এই ওভার ব্যবহার করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে ওভারকে আর কোন সময় আমরা ব্যবহার করব, যদি কোনো মোশন থাকে, যদি কোনো মোশন থাকে অর্থাৎ গতি থাকে, যেমন এই এটাকে আমি একটা পাখি হিসাবে ধরে নিলাম, আর এই আমার হাত, যেমন এই পাখিটি আমার হাতের উপর দিয়ে চলে গেল, তাহলে আমরা কি দেখলাম যে পাখিটি উপর দিয়ে চলে গেল, এখানে দূরত্ব আছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই যে পাখিটির মধ্যে গতি আছে। যদি মুভমেন্ট থাকে, মোশন থাকে, তাহলে ওই রকম সিচুয়েশনেও আমরা ওভার ব্যবহার করব। যেমন দি বার্ড ইজ ফ্লাইং, দি বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হ্যান্ড, বা বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, তো এইরকম সিচুয়েশনে আমরা ওভার ব্যবহার করব, নাম্বার 2। আর নাম্বার 3 হলো ওভারের ব্যবহার যে যদি কোনো কিছুকে ডেকে রাখা বোঝায়, কভারিং করে রেখে, আর তৎসঙ্গে ওই যে বস্তুটাকে কভারিং করলো ওইটাকে ওইটার টাচে ওইটার লেগে যদি কোনো কিছু দেওয়া হয়, অর্থাৎ টাচে তাকে এবং পুরা কাভারিং করে ফেলে, যেমন এই ডাস্টারটিকে আমি একটি রুমাল দিয়ে ডেকে ফেললাম, ওইরকম। যেমন পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড, পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড, পুট দ্য ব্ল্যাঙ্কেট ANKET ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড CHILD চাইল্ড। তাহলে পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার ইয়া অ্যাভাব কোনটা বসবে, আমাদেরকে এভাবে দেওয়া হয়, যেমন AVOVE অ্যাভাব আর ওভার, পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার বা অ্যাভাব দ্য চাইল্ড, তাহলে আমরা এই ওভার বসাবো, পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড। তো ওই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ওভারটা যে শুধু উপরে ওইখানে দূরত্ব থাকবে তা নয়, দূরত্ব থাকতে পারে এবং স্থিরও থাকতে পারে, ফিক্সড। আমরা প্রথম সিচুয়েশনে দেখেছি যে কোনো কিছুর এক্স্যাক্টলি উপরে, ঠিক এক্স্যাক্টলি উপরে যদি থাকে এবং স্থির থাকে, তখন আমরা ওভার বসাই। নাম্বার 2 আমরা দেখলাম যে যদি মুভমেন্ট থাকে তাহলে আমরা ওভার বসাই। আর নাম্বার 3 আমরা দেখলাম যে কোনো কিছুকে কভারিং করে যদি রাখে তাহলে ওই সিচুয়েশনে আমরা ওভার বসাই। ঠিক আছে, আমরা দেখলাম যে ওভারের ব্যবহার উপর উঠতে। নাম্বার 3 আমরা দেখব অ্যাভাব। অ্যাভাবটাকে আমরা কোন জায়গায় বসাবো? অ্যাভাব মানেও উপর, ওভার মানেও উপর, অন মানেও উপর। তো অ্যাভাবটাকে আমরা কোন সময় বসাবো? অ্যাভাব মানে উপর, কিন্তু ওই উপরটা হলো যে লেভেল ওয়াইজ উপর যদি বোঝায়, কোনো কিছুর থেকে কোনো কিছুর লেভেল, যেমন জল আছে, জলের লেভেল আছে, ওই লেভেল ওয়াইজ উপর, যেমন জল অত কিলোমিটার অত মিটার উপরে বা অত মিটার নিচে হলে আমরা বিলো ব্যবহার করব। তো লেভেল ওয়াইজ উপর যদি বুঝায় তাহলে আমরা এই ব্যবহার করব এই অ্যাভাব। যেমন মাই হোম ইজ বা মাই হাউস ইজ 10 মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল। সি লেভেল থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার্স উপরে আমার ঘরটি। তো ওই উপর অর্থে আমরা এই ওভার বা অ্যাবাভকে ব্যবহার করি। ঠিক আছে, আর এরপর হলো যে ওই সিচুয়েশনে আমরা অ্যাবাভকে ব্যবহার করি যখন কোনো কম্প্যারিজন থাকে, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা থাকে, যেমন ওটার থেকে ওটা উপরে, ওটার থেকে ওটা নিচে। তো নিচে
সেন্সে আমরা বিলো ব্যবহার করি, BELOW, বিলো। ওভারের অ্যাবাবের ঠিক উল্টা হচ্ছে বিলো। যেখানে যেখানে আমরা অ্যাবাব বসাবো তার ঠিক উল্টা আমরা বিলো বসাবো নিচে বোঝাতে, ঠিক আছে। আর এরপর যে লিস্ট ওয়াইজ উপর এবং লিস্ট ওয়াইজ, যেমন কোনো একটি লিস্টের মধ্যে যে প্রথমে আমার নামের উপরে তার নাম, এই ধরনের উপর বোঝাতে আমরা অ্যাবাবকে ব্যবহার করি, বা নিচে বোঝাতে আমরা বিলো ব্যবহার করি, ঠিক আছে। আর এখন আমরা দেখব যে আন্ডার, UNDER, আন্ডার মানে নিচে, আর বিলো মানেও নিচে, BELOW, বিলো মানেও নিচে, আর বিনিথ, BENEATH, বিনিথ মানেও হলো নিচে। তো কোন সিচুয়েশনে আমরা যে আন্ডার ব্যবহার করব, কোন সিচুয়েশনে বিলো ব্যবহার করব, আর কোন সিচুয়েশনে আমরা বিনিথ ব্যবহার করব, আমরা একটু দেখে নেই। যেরকম আমরা অনকে বসিয়েছি কোনো কিছুর ঠিক উপরে, অর্থাৎ লেগে থাকা বোঝালো, তখন আমরা অন ব্যবহার করি। ঠিক তদ্রূপ যে কোনো কিছুর যদি ঠিক নিচে থাকে, অর্থাৎ নিচে এই তার সাথে লেগে আছে, ওই ধরনের সিচুয়েশনে আমরা বিনিথ ইউজ করি। অ্যাকচুয়াল কনসেপ্ট, যেমন এই মাই মোবাইল ইজ বিনিথ দ্য পিলো, পিলো মানে বালিশ, বালিশের নিচে আমার মোবাইলটি আছে। অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো যে ওইখানে বিনিথ বসবে। আমরা প্রায় সময় আন্ডারও ব্যবহার করি, কিন্তু গ্রামাটিক্যালি ওটা রং হবে। অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে যে ওইখানে বিনিথ হবে, কোনো কিছুর ঠিক নিচে লেগে থাকা বোঝালো, ওই ক্ষেত্রে আমরা বিনিথ ব্যবহার করি, ঠিক আছে। আর আন্ডার ব্যবহার করি আমরা কোন সময়, যে কোনো কিছুর ঠিক নিচে এবং ওইখানে দূরত্ব থাকবে, একটা দূরত্ব থাকবে, লেগে থাকা বোঝাবে না। তো ওই ধরনের সিচুয়েশনে আমরা আন্ডার ব্যবহার করব। যেমন হি ইজ সিটিং বা ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, গাছের ছায়ার নিচে মানুষটি বসে আছে। বা ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, নিশ্চয় টেবিলের সাথে লেগে ওই ক্যাটটি বা বিড়ালটি বসে নাই, ওইখানে দূরত্ব থাকবে। ওই ধরনের সিচুয়েশনে আমরা আন্ডার ব্যবহার করব। আর বিনিথ তো আমরা দেখলাম যে কোন সিচুয়েশনে বিনিথকে ব্যবহার করি। আর বিলো আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব, ওই যে আমি বললাম যে অ্যাবভ মানে লেভেল ওয়াইজ উপর এবং লেভেল ওয়াইজ নিচ, লিস্ট ওয়াইজ উপর এবং লিস্ট ওয়াইজ নিচ, মানে যেগুলোর মধ্যে কম্প্যারিজন থাকবে। যদি আমি বলি যে ওইটার থেকে ওইটা নিচে আছে, হয়তো 10 মিটার নিচে আছে, হয়তো 5 মিটার্স নিচে আছে, ও ধরনের সিচুয়েশনে এখন আমরা দেখি যে যদি কোনো কিছুর পাশে বুঝায়, তখন আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? বিসাইড, BESIDE, বিসাইড মানে হলো পাশে। কোনো কিছুর পাশে কোনো কিছু যদি থাকে, যেমন দি পন্ড ইজ বিসাইড দ্য স্কুল, বা বিসাইড মাই হাউস, আমার হাউসের পাশে একটি পন্ড আছে। পন্ড মানে পুষ্করিণী, তো বিসাইড মানে পাশে। আর যদি বিসাইডস থাকে, BESIDES, বিসাইডস আমরা কোন সময় ব্যবহার করি? এস যদি যুক্ত থাকে তাহলে বিসাইডস, আর এই বিসাইডসের অর্থ হলো ছাড়া ও। যেমন আই হ্যাভ মেনি, I have many friends, FRIENDS, I have many friends besides you, BESIDES, besides you. I have many friends besides you, আমার অনেক বন্ধু আছে। বিসাইডস ইউ, তুমি ছাড়াও আমার অনেক বন্ধু আছে। তাহলে ওই বিসাইডসটা মানে ছাড়াও আমাদেরকে দিতে পারে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বিসাইডস কোনটা বসবে? তাহলে বিসাইডস বসবে, বিসাইড হবে না। আমরা এইগুলোও জানলাম। এখন আমরা দেখি যে
কোনো কিছু যদি গতি নিয়ে ভিতরে প্রবেশ করে, গতি থাকবে, গতি নিয়ে ভিতরে প্রবেশ করে, তখন ওই প্রবেশ করা সময় আমরা ইনটু ব্যবহার করি, INTO ইনটু ব্যবহার করি। যে দি টিচার এন্টারিং ইনটু দ্য রুম, দি টিচার এন্টারিং ইনটু দ্য রুম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করিতেছেন, এন্টারিং ইনটু দ্য রুম। তখন ওই ধরনের সিচুয়েশনে, যেমন প্রবেশ করা, গতি নিয়ে প্রবেশ করা, ঢুকা, ওই ধরনের সিচুয়েশনে আমরা ইনটু ব্যবহার করি। আর যদি ইন ব্যবহার করি আমরা কোন সিচুয়েশনে, যদি ভিতরে থাকা বুঝায়, যেমন ওই রুমের ভিতরে আমি আছি বা সে রুমের ভিতরে আছে, হি ইজ ইন দ্য রুম, তাহলে ওই সিচুয়েশনে আমরা ইন ব্যবহার করি। এরপর আমরা আরও যদি দেখি, তাহলে ইনসাইড আমরা কোন সময় ব্যবহার করি, যেমন এই রুমের ভিতরে একটি বক্স আছে, বক্সের মধ্যে একটি বল আছে বা কোনো একটা কিছু আছে, ক্রিকেট বল ধরে নিলাম, যে দি ক্রিকেট বল ইজ ইনসাইড দ্য বক্স, যে বদ্ধ কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে ওই সেন্সে আমরা ইনসাইড বলবো। যেমন বোতলের ভিতরে জল আছে, ওয়াটার ইজ ইনসাইড দ্য বোতল আমরা বলবো। তো এই প্রিপোজিশনগুলার আমি যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রিপোজিশনগুলার ব্যবহার শুধু এইখানে শেষ নয়, আরও অনেক ব্যবহার আছে। বিভিন্ন সিচুয়েশনে এই প্রিপোজিশনগুলা বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি বা ব্যবহৃত হয়। তো আমরা এই ইনসাইড, INSIDE, ইনসাইডও দেখলাম। এরপর আমরা আরও কিছু প্রিপোজিশন দেখি, যেমন এই ইন ফ্রন্ট অফ, সামনে, কোনো কিছুর সামনে যদি বোঝায় তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, যেমন ইন ফ্রন্ট অফ, ওইখানে দেই ইন FRONT, ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ব্যবহার করি। ইন ফ্রন্ট অফ কথার অর্থ হচ্ছে সামনে, ওটা একটি ফ্রেজ প্রিপোজিশন। আর সামনে, যেমন এই গেটের সামনে গাড়িটি আছে, দি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য গেট, দি কার ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, বা দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল, আমার স্কুলের সামনে একটি বাগান আছে। তো ইন ফ্রন্ট আমরা ব্যবহার করি। আর যদি পিছনে বোঝায় তাহলে আমরা ব্যবহার করি এই বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড ব্যবহার করি। যেমন একটি গেট আছে এবং গেটের সামনে সেন্সে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি, আর গেটের যদি পিছনে হয় তাহলে আমরা বিহাইন্ড ব্যবহার করি। যেমন দি ম্যান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য গেট, এই গেটের পিছনে এই মানুষটি দাঁড়ানো আছে, তাহলে আমরা বিহাইন্ড ব্যবহার করি। ওইখানে আরও একটি প্রিপোজিশন আছে, যেমন BEYOND, বিয়ন্ড। বিয়ন্ড আমরা কোন সময় ব্যবহার করি, বিহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে হলো পিছনে। তো ওইগুলো আমাদেরকে এই কনফিউশনে ফেলে দেয় যে কোন সিচুয়েশনে আমরা বিহাইন্ড বসাবো না পিছনে অর্থে আমরা বিয়ন্ড বসাবো। তো বিহাইন্ডটা কোন সময় বসবে, যেমন দূরে কোথাও কোনো কিছুর পিছনে কোনো কিছু আছে যেটা দেখা যায় না, ওই ধরনের সিচুয়েশানে, যেমন দেয়ার ইজ এ হাউস, আমি বলতে পারি যে ওই পাহাড়ের ওপাশে একটি ঘর আছে, ওই পাহাড়ের ওপাশে যে ঘর ওটা আমরা দেখতে পারতেছি না, কিন্তু আমার জানা আছে ওইখানে একটি ঘর আছে। তো আমি বলতে পারি যে দেয়ার ইজ এ হাউস বিয়ন্ড দ্য মাউন্টেন, বিয়ন্ড দ্য মাউন্টেন, এই মাউন্টেনের পিছনে ওই যে দূরে, তখন আমরা বিহাইন্ড লিখবো না, বিয়ন্ড লিখবো, বিয়ন্ড দ্য মাউন্টেন। আর এরপর যদি আমরা আরও দেখি, যেমন ইন আমরা দেখলাম, তা আউট কোন সময় হবে, আউট যখন কোনো রুমের বাহিরে বা অন্য কোথাও বোঝাবে, যেমন হি ইজ আউট অফ দ্য রুম, আউট বা আউট অফ আমরা ব্যবহার করি, আউট অফ দ্য রুম।
ওই ধরনের সিচুয়েশনে। আর এরপরে আমরা আরও যদি দেখি তাহলে দেখব যে কোনো কিছু যদি গতি করে কোনো কিছুর উপর পড়ে, গতি করে কোনো কিছুর উপর পড়ে, যেমন এই ডাস্টারটা যদি এরকম আমার হাতের উপর পড়ে, তখন আমরা এই প্রিপোজিশন অন টু ব্যবহার করি, অন, অন, টিও, টু, অন টু, বা ওই সেম সিচুয়েশনে আমরা আপনও ব্যবহার করতে পারি, ইউপি ও এন, আপন। The apple fell down onto the ground, onto the ground আমরা বলতে পারি যে, বা চিলড্রেন জাম্পিং on the upon the bed, children are jumping upon the bed আমরা বলতে পারি। তো on to upon ওই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করি। আর আরও কিছু প্রিপোজিশন, যেমন যদি কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করে যায় কোনো কিছু, তখন আমরা এই থ্রো ব্যবহার করি, THROUGH, থ্রো, মানে কোনো কিছুর ভিতর দিয়ে পার হয়ে যাওয়া। যেমন এই পাহাড়ের ভিতর দিয়ে একটি রাস্তা চলে গেছে, তো আমরা থ্রো ব্যবহার করতে পারি। বা দি ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল, টানেল মানে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ট্রেন যাইতেছে, তো দি ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল আমরা বলতে পারি। ঠিক আছে। আর তৎসঙ্গে আমরা আরও কিছু দেখি, যেমন অ্যালং, ALONG, অ্যালং আমরা কোন সময় ব্যবহার করব? অ্যালং মানে কি? সোজাসুজি চলা যদি বোঝায়, সোজাসুজি চলা, তাহলে আমরা এই অ্যালং ব্যবহার করি। যেমন সে রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে যাইতেছে, তাহলে আমরা এই অ্যালং ব্যবহার করব। হি ইজ গোয়িং অ্যালং দ্য রোড বলবো, হি ইজ গোয়িং অ্যালং দ্য রোড। তাহলে আমরা দেখলাম যে অ্যালং আমরা কোন সময় ব্যবহার করি। এরপর আছে অ্যাক্রস, অ্যাক্রস যদি বলি, ACCROSS, অ্যাক্রস। অ্যাক্রস মানে এক পাশ হইতে অন্য পাশে যাওয়া যদি বোঝায়। যেমন হি ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপাশ হইতে এপার হইতে ওপারে সে সাঁতার কাটিতেছে, হি ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। তো ওইগুলার ব্যবহার ওইখানে শেষ নয়, ওইগুলার আরও অনেক ব্যবহার রয়েছে, সিচুয়েশন ভেদে অনেক আলাদা আলাদা ব্যবহার রয়েছে। বা অ্যারাউন্ড আমরা কোন সময় ব্যবহার করি, AROUND, অ্যারাউন্ড, যদি চারদিকে বোঝায়, চতুর্দিকে বা সমস্ত সর্বত্র জুড়ে। চিলড্রেন আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য ফিল্ড, সমস্ত মাঠ জুড়ে বাচ্চারা খেলিতেছে, তখন আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। বা চারিদিকে যদি বোঝায় যে বাচ্চারা চারিদিকে ঘুরিতেছে, তাহলেও আমরা এরকম সিচুয়েশনে অ্যারাউন্ড ব্যবহার করি। ঠিক আছে। আর এরপর আমরা আরও যদি কিছু প্রিপোজিশন দেখি, এই সার্কেলের পরেও আরও অনেক প্রিপোজিশন আছে। আসলে প্রিপোজিশন 100-র উপরে প্রিপোজিশন আছে, আর একটি প্রিপোজিশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার আছে। আর প্রিপোজিশনটা মোস্ট কনফিউজিং একটি টপিকস আমার মতে, যে এগুলো আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। যেমন আমরা আন্ডার বসাবো না বিলো বসাবো না বিনিথ বসাবো না আন্ডারনিথও নিচে, তো আন্ডারনিথ বসাবো নিচে অর্থে, যেমন উপর অর্থে অন বসাবো না ওভার বসাবো না অ্যাবাভ বসাবো, যেমন বিহাইন্ড না বিয়ন্ড, কোনটা বসবে, বিসাইডস, এগুলা আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। আর এজন্য আমাদের কি করা দরকার, যে ওই প্রিপোজিশনগুলো নিয়ে তার যে কনসেপ্ট আছে, মেইন কনসেপ্ট যেগুলো, এগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে ওই প্রিপোজিশন নিয়ে আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তখন যে ওইগুলা সহজ হয়ে যাবে আমাদের জন্য। আর এরপর আমরা আরও যদি 2-4টি প্রিপোজিশন দেখি, যেমন টু আমরা কোথায় বসাই, টু এবং টুয়ার্ডস, TOWRDS, টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস। টু মানে দিকে, আর টুয়ার্ডসও হলো দিকে।
তো কোন সময় আমরা টু বসাবো? যেমন হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যাইতেছে। তো যদি বোঝায় যে ওই স্কুলটা তার ডেস্টিনেশন প্লেস, তার মেইন গন্তব্যস্থলটা যদি স্কুল হয়, যে সে স্কুলে যাবে, স্কুলে গিয়ে পড়াশোনা করবে, লেখাপড়া করবে, তাহলে আমরা টু ব্যবহার করব। আর যদি আমরা দেখি যে সে স্কুলের দিকে যাইতেছে, স্কুলটা তার মেইন গন্তব্যস্থল নয়, সে এই স্কুলের পাশ দিয়ে অন্য কোথাও চলে যাবে, তাহলে আমরা আর টু ব্যবহার করব না, টুয়ার্ডস ব্যবহার করব, টু এবং টুয়ার্ডস। আর এরপর যদি আমরা আরও দেখি, যেমন ইন, অন, এট, ওইগুলোর ব্যবহারও যদি আমরা দেখি, তাহলে শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত, যেমন বৎসর 2012, 2012, তাহলে আমরা কি বসাবো? যে ইন 2012 বসাবো। সাল, যে কোনো সাল, সালের আগে ইন বসে। যে কোনো মান্থের আগে ইন বসে। যে কোনো সিজন, সামার সিজন, উইন্টার সিজন, এগুলোর সিজনের আগে ইন বসে। আর উইকের আগে ইন বসে। এই জন্য আমি বলেছি যে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে সময়টুকু আছে, ওই সময়ের আগে আমরা ইন ব্যবহার করি। আর সপ্তাহ মানে উইক, এই উইকের পরে কি আছে? উইকের পরে ডে আছে। ডেগুলোর আগে আবার আমাদেরকে কি বসাতে হয়? যে অন বসাতে হয়। অন সানডে, অন মানডে, তখন আর আমরা ইন ব্যবহার করি না। তো মনে রাখতে হবে, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত প্রিপোজিশন আমরা ইন ব্যবহার করি। আর ডের আগে, সপ্তাহের পরে আছে ডে, দিন, আর এই দিনগুলোর আগে আমরা বসাই এট, অন প্রিপোজিশন ব্যবহার করি। আর দিনের মধ্যে আবার, দিনের যে মধ্যে, একটা দিনের মধ্যে কতগুলা পার্ট থাকে, দিনের ছোটো ছোটো পার্ট যেগুলা, এগুলাকে বলে পয়েন্ট অফ টাইম, ছোটো সময়। আর বড় পার্টগুলাকে বলে পিরিয়ড অফ টাইম। যেমন আমরা জানি যে ভোরবেলা অল্প সময়, ডন, এই ডনের আগে এট বসে। অল্প সময় হলে এট বসে, দিনের যে ছোটো সময় হলে এট বসে, আর বড় সময় হলে এই আমরা ইন ব্যবহার করি, এট আর ইন। যেমন মর্নিং আছে, মর্নিং ওই সময়টা লম্বা সময়, মর্নিংয়ের আগে আমরা ইন মর্নিং ব্যবহার করব। যেমন নুন আছে, নুন দুপুরবেলা অল্প সময়, এই নুন যে সময়টা অল্প সময়, তো এট নুন আমরা বলবো। যেমন ডাস্ক আছে, গোধূলি, এই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, ওই সময় অল্প সময় থাকে, এই গোধূলির সময়টা ডাস্ক, এই ডাস্কের আগে আমরা এট বসাবো। আর নাইট, এট নাইট আমরা ব্যবহার করব। নাইটও অল্প সময়ে ধরে নেওয়া হয়, কারণ রাত্রিবেলা আমরা যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, বিদায় নিতে চাই, তখনও আমরা গুড নাইট বলি। তো ওই সেন্সে অল্প সময় ধরা হয়েছে এই নাইটটিকে। আর ইভিনিং লম্বা সময় ধরা হয়েছে, কারণ বিকালে বেলা ওই ইভিনিং টাইমটা লম্বা। তো ইভিনিংয়ের আগে আমরা কি ব্যবহার করি? যে ইন ব্যবহার করি, ইন দ্য ইভিনিং। আর এট নাইট, তাহলে আমরা কি দেখলাম? যে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। আর সপ্তাহের পরে, যেমন ডে আছে, ডে এর আগে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। অন সানডে, অন মন্ডে, অন টুইসডে। আবার ডে এর মধ্যে যে ছোটো ছোটো পার্ট আছে, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম বলে। তো পয়েন্ট অফ টাইম, ছোটো সময় যেগুলা, এগুলাতে আমরা প্রিপোজিশন এট ব্যবহার করি। আর পিরিয়ড অফ টাইম, লম্বা সময়, দিনের যে লম্বা সময় যেগুলো, ওইগুলাতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তো ঠিক আছে, আসলে প্রিপোজিশন অনেক লম্বা, আর প্রিপোজিশন নিয়ে একটি বা দুইটি ক্লাসে আলোচনা করে শেষ করা কিছুতেই সম্ভব নয়। তো আজকের ক্লাসে আমি এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আর এগুলার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আজকের মতো তাহলে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।